সুপ্রিয় দর্শক বিন্দুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত। মুসলিম ভাই যারা আছেন আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। হিন্দু ভাই অন্যান্য যত চিন্তাধারা আছেন আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগত। তো আজকে আমাকে দেখতে পাচ্ছেন বোর্ডের সামনে কেন দাঁড়িয়েছি এই ব্যাপারটা একটু পরে এক্সপ্লেন করছি। তবে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টা আমাদের এই মানব সভ্যতা বলতে যেটা বুঝি সেখানে বিভিন্ন গোলমাল পাকিয়ে যাচ্ছে, মানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করছে। সেই বিষয়টা সম্পর্কে একটু আলোচনা করতে চাই। সে বিষয়টা সম্পর্কে আলোচনাটা আসলেই অতীব গুরুত্বপূর্ণ, এই জিনিসটা জানা দরকার। আর সে বিষয়টা আমরা ক্যালকুলেশন, সেটার বাস্তব চিত্র বোঝার ক্ষেত্রে এখানে আমাদের বোর্ডের প্রয়োজন। তাই বোর্ডের সাহায্য নিয়েছি। আমি যদি চাইতাম এই ভিডিওগুলো করার ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বিভিন্নভাবে করা যেত। তো আমি এখানে চাচ্ছি যে একটা ক্লাস আকারে এই ব্যাপারটা বোঝা হোক, আমাদের মুখের কথা আর প্র্যাকটিক্যালি জিনিসের সাথে, বাস্তব জিনিসের সাথে মিশিয়ে কাজ করা, সেটা হচ্ছে এক বিষয়। তো চলেন আমরা কি বলতে চাই। আসলে বলতে চাচ্ছি যে আমরা যা কিছু জানি তা কি আসলেই সার্বজনীন? আচ্ছা, আমরা এখানে যদি বলি আমরা যা কিছু জানি তা কি আসলেই সার্বজনীন, ব্যাপারটা হচ্ছে, আপনাকে গল্পটা বলি। সার্বজনীন যদি হতে হয় কোনো জিনিস, অর্থাৎ বৈজ্ঞানিক প্রক্রিয়ায় যেটা সার্বজনীন হয় সেটার কথা আমি বলছি। সার্বজনীন অনেকভাবেই হতে পারে। তো আমাদের এই জগৎটাই এমন, যে জগতে আমরা বসবাস করি সেই জগতে সার্বজনীন বিভিন্নভাবেই বলতে পারি। সার্বজনীন ব্যাপারটা কি? অর্থাৎ সার্বজনীন ব্যাপারটা হচ্ছে যে আপনি কোনো একটা বিষয় সম্পর্কে তথ্য দিলেন, সেই তথ্যটা সবাই মেনে নিল। যেমন আপনি পরমাণু বোমা যদি ব্যবহার করেন, বাংলাদেশের ক্ষেত্রে করেন, আর কাবা শরীফের ক্ষেত্রে করেন, অথবা ইসরায়েলের ক্ষেত্রে করেন, অথবা মানে ইন্ডিয়ার ক্ষেত্রে করেন, যে কোনো দেশের ক্ষেত্রে করেন, পরমাণু বোমার কাজ এক। তো এইটা হচ্ছে সার্বজনীন। এইরকম যে বিষয় সকল জায়গায় একই রকম ভাবে কাজ করবে যে কোনো ক্ষেত্রে, সেটা কি বলা হয়? সার্বজনীন। আমরা এভাবেই বুঝি সায়েন্টিফিক ভাবে। তো পানি যদি আমরা বলি, হ্যাঁ, পানিটা এটা দুটো উপাদান দিয়ে তৈরি, একটা হচ্ছে অক্সিজেন, একটা হচ্ছে হাইড্রোজেন। সেখানেও এই দুটো সংমিশ্রণ এর মাধ্যমে পানি গঠিত হয়েছে। তো এটাকে আমরা বলি এটা একটা সার্বজনীন। এটা যদি আমাদের এই জগৎ ছেড়ে অন্য কোনো বাহিরের জগতেও, মহাকাশের জগতেও চলে যায়, একই পাবো। এবং এই যে গাঠনিক উপাদান পানির, সেখানেও যদি যাই, সেখানেও আমরা ওই একই জিনিস পাবো সারা মহাবিশ্বের ভিতরে যে কোনো স্থানে গেলে। তো এখন যে বিষয়টা, সেটা হচ্ছে আমরা যে তথ্যগুলো পাচ্ছি এই মহাবিশ্ব সম্পর্কে জানতে বা বুঝতে বা শিখতে, আমরা তথ্যগুলো যে শিখছি সে তথ্যগুলো কি আসলেই ইউনিভার্সাল কিনা বা সার্বজনীন কিনা? সার্বজনীন হতে হলে কি লাগে সেটা আমরা শিখলাম, যে সব জায়গায় একই রেজাল্ট দিবে, এখানে কোনো ভিন্ন মতাদর্শে দেখবে না। পারমাণবিক বোমা যখন এটা ব্লাস্ট হবে, সেটা কি হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, এটা কি কাউকে দেখবে? কারেন্ট মানে বিদ্যুৎ, এটা কি কাউকে দেখে? তো এইটা হচ্ছে সবার জন্য সার্বজনীন। ব্যাপারটা এরকম হওয়া উচিত। আমাদের ভিতরে যে মতামত আছে, দুটো দল আছে। দুটো দল কি? একটা হচ্ছে আমরা বলি বিশ্বাসী অথবা আস্তিক, হ্যাঁ, বা যাকে থেইস্ট বলা হয়। আর আরেকটা হচ্ছে নাস্তিক বা মুক্ত চিন্তা, যেটাকে আমরা অবিশ্বাসী বলি। এরকম দুটো দল আছে পৃথিবীতে। তো এর মধ্যে থেকেও আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা না যাই। আমরা বেসিক্যালি এই দুটোকে ধরি, প্রধানত এই দুটোকে ধরে আমরা কথাবার্তা বলি। তো এখন দেখা যাচ্ছে যে আমরা যদি বলি যে এই দুটো দল পুরো পৃথিবীটাকে অস্থির করে রেখেছে, মানব সভ্যতাকে অস্থির করে কিভাবে রেখেছে? যদি আপনি দেখেন, আমাদের এই বাংলাদেশের প্রেক্ষাপট বলেন কিংবা সারা পৃথিবীর প্রেক্ষাপট বলেন, যে কোনো বিষয়কে আমরা বিভিন্ন আদর্শে পরিমাপ করার চেষ্টা করি, ঠিক না? সেখান থেকে আমরা বিভিন্ন রকম তথ্য ছড়াই। যাই হোক, পরিমাপ করি, এই কথাটা বলার জন্য আমি যে বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা কোনো কিছু জানা বা বোঝার, কোনো তথ্য শেখার ক্ষেত্রে আমাদের কি বিষয় জানতে হয়। আমি এখানে বলছি আমরা যা কিছু জানি, মানে কি যে তথ্য জানি, সেই তথ্য জানার ক্ষেত্রে সেই তথ্যটা কি সার্বজনীন কিনা, আমাদের তথ্য জানার প্রক্রিয়াটা কি, সেটা একটু আমরা ক্লিয়ার হব। চলেন আমরা একটু ক্লিয়ার হব। এক নম্বরে যে বিষয়টা আমি যদি বলি, তথ্য পরিমাপ করা বা তথ্য জানার জন্য দুটি
বিষয় দরকার। তথ্য জানতে যদি আপনি চান দুটো বিষয় লাগে, ঠিক আছে? দুটো বিষয় আপনাকে শিখাবে যে তথ্য পরিমাপ করা। তাহলে আমরা যদি বলি যে তথ্য পরিমাপ করার দুটি বিষয় জানতে হবে, এটা আর কি লিখলাম। তথ্য পরিমাপ করতে চান দুটি বিষয় ছাড়া আপনি কোনোভাবেই করতে পারবেন না সঠিক। কারণটা কি? কারণ হচ্ছে এই যে দেখেন এক্স অক্ষ বলি, ওয়াই অক্ষ বা জেড অক্ষ, হ্যাঁ, এদিকে না দেই এদিকে দেই, এই যে তিনটা অক্ষ, অর্থাৎ 1D 1D এগুলো বুঝাচ্ছি কেন, প্র্যাকটিক্যালি আমরা বুঝতে হবে। দেখেন এই তিনটাকে যোগ করলে অ্যান্সার আসবে 3D, ঠিক আছে? আরেকটা বিষয় আমাদের সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে T 1D ইকুয়াল 4D, আমাদের টোটাল এই ব্যাপারটা জগতে থাকে। তা আমরা 4Dর সাথে যুক্ত বা কানেক্টেড। আমরা 4D বলতে চারটা মাত্রা, এগুলো কি বোঝাচ্ছে? এগুলো হচ্ছে সব মাত্রা। আপনার সাথে এই তিনটা মাত্রা সার্বক্ষণিক আছে, বা আমার সাথে আমরা কি চাচ্ছি? কোনো তথ্য পরিমাপ করতে চাচ্ছি, কোনো তথ্যকে এক্সাক্ট জানতে চাচ্ছি যে তথ্যটা কি সার্বজনীন কিনা, সেই ব্যাপারটা বোঝার জন্য এই কাজটা করছি। তো আসেন, আমি যত পারবো যে ভিডিওটা শর্ট করার জন্য, তো আমাদের ভিতরে এই যে এত দ্বন্দ্ব, আস্তিক নাস্তিকতা, এইগুলো ব্যাপারটা হচ্ছে, তো আমরা সেটা বাস্তবতার আলোকে কিভাবে জানতে পারি সেই ব্যাপারটাই আপনাদের সাথে আলোচনা করছি। তো চলেন আমরা এই তিনটা ডি আছে, সেই তিনটা ডি আপনার সাথে আমার সাথে কিরকম দেখেন। আপনার সামনে একটা ডি, সামনের দিকে একটা ডি, আপনার উপরে আরেকটা ডি, হ্যাঁ, যদি এই সামনের দিকে ধরেন আপনার একটা ডি, আবার আপনার উপর দিকে ধরেন তাহলে আরেকটা ডি, ঠিক আছে? আরেকটা ডি মানে আপনার বামে একটা দিক, একটা মাত্রা, উপরে আরেকটা মাত্রা, আরেকটা সামনে আরেকটা মাত্রা, তিনটা মাত্রা। ঠিক এর অপোজিট বা উল্টো হচ্ছে আপনার বাম দিক একটা মাত্রা, পিছন দিক আরেকটা মাত্রা, নিচের দিক আরেকটা মাত্রা, অর্থাৎ যেটা ইকুয়াল 3 + 3 - 3 = 0 হয়ে যাচ্ছে। অর্থাৎ তিনটা মাত্রা আছে, এর ভিতরে আপনি আমি সবসময় তিনটা মাত্রার মধ্যে থেকে তথ্য নেই, এই মহাবিশ্ব বাস্তব জগৎ থেকে তথ্য নেই, সেটাকে আমরা বলার চেষ্টা করি। কেন এই তথ্যগুলো নিয়ে আমরা বিভিন্ন মত সৃষ্টি হচ্ছে, বিভিন্ন মানে পরিবেশ সৃষ্টি হচ্ছে, সে বিষয়টা আমরা জানতে হবে। এত মত কেন, এত মতামত কেন, এত আদর্শ কেন? অ্যাকচুয়াল বা ইউনিভার্সাল যে তথ্যটা, অর্থাৎ এই সার্বজনীন ব্যাপারটা যে আসবে, যেটা আমরা ইম্পেরিক্যাল বলি বা সাবজেক্টিভ অবজেক্ট বিভিন্ন রকম আমরা ব্যাপারটা বলি, এগুলো পরে আসে, এগুলো অনেক পরে, এগুলো কোনো গণনাই করার প্রয়োজন মনে হয় না, এগুলো কিছুই না। আপনার যেটা আসতে হবে সার্বজনীন হয় কিনা। কিভাবে সার্বজনীন যদি হতে হয়, তাহলে সেটাকে আপনার এক্সপেরিমেন্টাল, অর্থাৎ পরীক্ষিত হয়ে তারপরে সেটাকে বলা হয় অভিজ্ঞতামূলক, যেটাকে মানে এম্পেরিক্যাল বলা হয়, সেটাই আসতে হবে। এই তো আপনি এই তিন মাত্রার মধ্যে থেকে আপনি 2D তে জ্ঞান পান, ঠিক আছে? মানে দুই মাত্রিক জ্ঞান আপনার ভিতরে প্রবেশ করে, কারণ এটা আপনার মেধাটাই এভাবে, আপনার গঠনটাই এভাবে। এরপরে মেধা প্রসেস করে সেটাকে 3D বানায়, কিভাবে সেটাও পরে আমরা সে বিষয়ে আলোচনা করব। তো আমরা কোনো কিছু যে পরিমাপ করব সেই ব্যাপারটা বলছি। আমরা একটা তথ্য পেলাম, সেই তথ্যটাকে জানতে চাচ্ছি, তো সেই তথ্যটা কতটুকু গ্রহণযোগ্য এবং সেই তথ্যটা কতটুকু ইউনিভার্সাল, সেই তথ্যটা কতটুকু কি আপনার সার্বজনীন বলতে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে সার্বজনীনটা সেটাই বুঝাচ্ছি, সেই সার্বজনীন সেই ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে। এজন্য আমাদের এমন একটা পরিমাপক দরকার, এমন একটা বলবো না, এমন পরিমাপক দরকার যে পরিমাপকের ভিতরে আমরা বলতে পারবো, যে পরিমাপক থেকে আমরা বলতে পারবো যে হ্যাঁ এই বিষয়টা সার্বজনীন। এর জন্য আমাদের দুইটা পরিমাপক আছে বিজ্ঞানের ভাষায় বা আধুনিক সায়েন্সে বা মডার্ন সায়েন্সে, দুইটা পরিমাপক। একটাকে বলা হয় জড়, একটাকে বলা হয় জড় পরিমাপক, জড় প্রসঙ্গ কাঠামো, ঠিক আছে? প্রসঙ্গ কাঠামো বলা হয়। আর একটাকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো বলা হয়। মানেটা কি? এ দ্বারা আপনি কি বুঝবেন? স্যার যদি বলেন ভাই আপনি যে সায়েন্সের ব্যাপারটা নিয়ে আসছেন বা
সায়েন্স বলতে আমি কিছু বুঝি না ভাই, সায়েন্স বলতে কিছু নাই, শুধু শুধু সায়েন্স সায়েন্স এটা একটা নাম শিখছি আমরা, মূর্খতাপূর্ণ একটা আচরণ। সায়েন্স বলতে কিছু নেই, এটা হচ্ছে বাস্তবতা, যা আছে তা নিয়ে আলোচনা করা, সেটাই হচ্ছে বিশেষ একটা জ্ঞান আমরা যাকে বলি। জ্ঞান কি, সেটা আবার বিভিন্ন আলোচনা, যুক্তি মুক্তি অনেক কিছু আলোচনা, ফিলোসফি অনেক কিছু আলোচনা করা যেতে পারে, অনেক ডিপেও যাওয়া যেতে পারে, সেদিকে আমরা যাব না। আমরা বাস্তব কি আছে সে বিষয় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? আমাদের টার্গেটটা হচ্ছে সেটা, এবং বোর্ডের মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখবো, যেটা আপনার মোবাইল স্ক্রিনে করে এটা করা সম্ভব না। আমি এভাবেই করবো, যেহেতু আমি একজন ইসলাম ধর্মের লোক, আমি একজন ইসলামের ছাত্র প্লাস মুসলিম ছাত্র, এবং আমি একজন কোরআনের ছাত্র, তো আমাকে এই ব্যাপারটা বুঝতে হবে, আমার চিন্তাটা থাকতে হবে ফ্রি উইল, আমার স্বাধীন ইচ্ছা থাকতে হবে, ঠিক না? আমাকে এতটুকু মস্তিষ্ক আছে যে আমাদের আকল আছে বা জ্ঞান আছে, তার দ্বারা আমরা কি বুঝি যে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, এটাকে আমরা পার্থক্য করতে পারি নৈতিকতার ক্ষেত্রে, ঠিক আছে? এটা ভালো মন্দ এরকম ভালোবাসা অনেক কিছু বলতে পারি, এগুলো হচ্ছে ফিলোসফিকে বা যৌক্তিক ক্ষেত্রে। কিন্তু বাস্তব ক্ষেত্রে আপনার গাঠনিক উপাদান অনুযায়ী আপনি যে বিষয়টাকে হিসাব নিকাশ করছেন, সেই বিষয়টার তথ্যটা আপনি যে পাচ্ছেন একটা সিস্টেমের মধ্যে বসে, সেটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আপনি জানা দরকার। এই কারণে আমরা একটু আলোচনাটা লং হলেও একটু যদি বড় হয় আমরা করে দেখতে চাই, প্রয়োজনে পার্ট পার্ট করব, তারপরে আমরা এই ব্যাপারটা বুঝতে চাই। তো আপনি যদি এখন আসেন, একটা তথ্য আপনি জানতে চান, তথ্যটাকে পরিমাপ করে বুঝতে চান যে সে তথ্যটা কি ইউনিভার্সাল কিনা, অর্থাৎ সে তথ্যটা কি সার্বজনীন কিনা, সেই বিষয়টা বুঝতে হলে আপনাকে অবশ্যই এই ইউনিভার্সের অংশ বা আপনি এই মহাবিশ্বেরই একটা অংশ, এই মহাবিশ্বের উপাদান দিয়ে আপনি গঠিত, এবং এই মহাবিশ্বটা হচ্ছে আপেক্ষিক, ঠিক না? সায়েন্সের ভাষায় বা আপনি যারা সায়েন্স বলেছিলেন বা এই বাস্তবতার আলোকে, আমি তো এটাকে সায়েন্স বলি না সহজে বা বিজ্ঞানও বলি না, বুঝার ক্ষেত্রে মানুষের দেয়, কিন্তু আমি যেটা নিজে বুঝি অন্তত, এটা হচ্ছে বাস্তবতা নিয়ে আলোচনা, বাস্তব বিষয় নিয়ে আলোচনা, ঠিক আছে? সেটাকে আমি বলি। তো এটা এই বাস্তব বিষয়কে যদি আপনি বুঝতে চান, দুটো বিষয় আপনাকে বললাম। এক নম্বর হচ্ছে কি, এক নম্বর আপনি বুঝতে হবে জড় প্রসঙ্গ কাঠামো, দুই নম্বর হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। আপনি যদি এই বাস্তব জগৎকে, বাস্তব বিষয়কে জানতে চান, কারণ আপনি এই বাস্তব জগতের একটা অংশ, ঠিক না? এই বাস্তব জগতের যেহেতু আপনি একটা অংশ, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি এই বাস্তব জগৎ থেকে গঠিত, আপনি বাস্তব জগতের উপাদান দিয়ে আপনি আসছেন। তো আপনাকে বুঝতে হবে যে এখানে যে আপনার কাছে তথ্য আসছে, সেই তথ্যটা কি আসলে ইউনিভার্সাল কিনা, কারণ আপনি জানেন এই বাস্তব জগৎটা হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক কি, একটু যদি আমরা বলি, মনে করেন আপনি একটা গাড়িতে বসা আছেন, এই একটা গাড়ি বা একটা ট্রাক, হ্যাঁ, আমরা একটা ধরি, আমরা একটা গাড়ি ধরি, এখানে যদি আমরা বলি এটা একটা গাড়ি, হ্যাঁ, এটা একটা গাড়ি, আপনি এই গাড়ির ভিতরে সিটে মনে করেন বসা আছে, আপনি বসা আছেন এই সিটের মধ্যে। তো এখন এই সিটের ভিতরে বসা আছেন, ভালো কথা, আপনি আপনার গাড়ির ভিতরে যা আছে, আরো যা আছে গাড়ির ভিতরে সব কিছু ঠিক আছে। অথবা আপনাকে এটা না ধরি, আপনাকে ধরি একটা ট্যাঙ্কি, ঠিক আছে? মানে আপনার না, একটা ট্যাঙ্কি ধরি, এই ট্যাঙ্কির ভিতরে আমি রেখে দিলাম একটা মাছ, একটা মাছ রেখে দিলাম। এই মাছটা এই ট্যাঙ্কির পানির ভিতরে সারা জীবন বসবাস করে, জন্মের পর থেকে, ও জন্মের পর থেকে এটার ভিতরে বসবাস করে, ঠিক আছে? সেটা একটু পরে আসি, আগে গাড়িটা ক্লিয়ার করি, কারণ ব্যাপারটা আপনার বুঝতে হবে। আপনি আরেকজন আপনার বন্ধু দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে, এটা আপনার বন্ধু, এটা আপনার বন্ধু দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনার এই গাড়িটা আস্তে আস্তে চলছে, আপনি এমন এক পরিস্থিতিতে আছেন, আপনি বলতে পারছেন না যে গাড়িটি চলছে কিনা, এটা আপনার জানার দরকার নেই। তবে আপনি জানতেছেন, এতটুকু জানবেন যে আপনি গাড়ির ভিতরে আছেন, গাড়ির ভিতরে আপনার আরো 5-10 জন বন্ধু আছে সিটে বসা, এবং গাড়ির ভিতরে যা কিছু আছে সবকিছুই একই আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু এই গাড়ির ভিতরের থেকে আপনি যখন আপনার বন্ধুর দিকে তাকালেন, তখন দেখছেন আপনার বন্ধু পিছনের দিকে চলে যাচ্ছে, আর আপনি গাড়িতে স্থির হয়ে আছেন, আপনি কোনো সামনে পিছনে কোনো দিকে লড়ছেন না, বন্ধু আপনাকে ছেড়ে চলে যাচ্ছে এমন মনে হচ্ছে। আবার বন্ধু আপনাকে দেখছে যে আপনি গাড়ি সহ সামনে চলে যাচ্ছেন। এবার আসেন, শুধুমাত্র দুইজনের চিন্তাকে নিয়ে আসেন, গাড়ির বাদ দেন, গাড়ির ঘটনা বাদ দেন, গাড়ি কি হচ্ছে না হচ্ছে সেটা বাদ, দুইজনের চিন্তাকে নিয়ে আসেন। আপনি চিন্তা করছেন আপনার বন্ধু চলে যাচ্ছে এদিকে, পিছনের দিকে চলে যাচ্ছে, কোন দিকে? এই দিকে চলে যাচ্ছে, আপনার বন্ধু হেঁটে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আর আপনি কোথায় যাচ্ছেন? আপনি সামনের দিকে চলে যাচ্ছেন, হ্যাঁ। কিন্তু কেউ বলতে পারছেন না যে আপনি সামনে, আপনিও বলছেন না যে আপনি মানে চলে যাচ্ছেন। আপনি জানেন যে আপনি এখানে গাড়ির সিটে বসে আছেন, আপনার গাড়ি চলছে কি চলছে না সেটাও আপনি জানার দরকার নেই, আপনি সেটাকে খেয়াল করছেন।
আপনি জানেন আপনি স্থির, আপনার আশেপাশের যে বন্ধুগুলো আছে সেগুলো স্থির, কোনোখানে নড়ছে না, সবকিছু স্থির আছে, গাড়ির ভিতরে সকল বিষয় স্থির আছে। হ্যাঁ, কিন্তু গাড়ি চলছে কিনা সেটা আপনার জানা দরকার নেই। আবার এটা তো আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার কারণে আমরা বলি গাড়ি চলছে কি চলছে না, সেটাকে আপনি ভুলে যান, সেটাকে ভুলে যান। শুধু জানেন আপনার আপনি এবং আপনার পাশের বন্ধুগুলো এবং গাড়ির ভিতরের অবস্থা চিন্তা করুন, এতটুকু চিন্তা করুন যে গাড়ির ভিতরে এবং আপনার বন্ধুর ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু আপনি আবার দেখছেন আপনার বাহিরে বন্ধু ওখানে, ও হেঁটে মনে হচ্ছে কি ও দাঁড়িয়ে আছে, দাঁড়ানো অবস্থায় সে পিছনের দিকে চলে যাচ্ছে। ঘটনা কি? দৈনন্দিন অভিজ্ঞতা বাদে, যে এটা তো আমার গাড়ি হয়তো চলছে দেখে ওইরকম হচ্ছে, এই অভিজ্ঞতা বাদে আপনি বলুন যে আপনি তো দেখছেন গাড়ির ভিতরে আপনার আশেপাশের যারা আছে সবাই আছে, কিন্তু কারো আপনার ভিতরের কারো পরিবর্তন হচ্ছে না, গাড়ির ভিতরে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু আপনার বন্ধু পিছিয়ে চলে যাচ্ছে। আবার আপনার বন্ধু দেখছে যে সে আশেপাশে, তার আশেপাশে বিল্ডিং গাছপালা যা কিছু আছে সব স্থির আছে, কোনো পরিবর্তন হচ্ছে না কারো, সবাই স্থির আছে, শুধু গাড়িটা সামনের দিকে চলে যাচ্ছে। তাহলে এখন দুইজনের ভিতরে কন্ট্রাডিকশনটা কোন জায়গাটা লাগলো? আপনি বলছেন যে হ্যাঁ আমার ভিতরে যা আছে এই সাপেক্ষে আমার গাড়ি কি চলছে না চলছে সেটা আমার জানার দরকার নাই, আমি যা ভিতরগত অবস্থা দেখতেছি, আমি যে দেখছি আমি সিট থেকে নড়ছি না, দৌড়তেছি না, কিছু করতেছি না, আমি তো দেখতেছি আমি স্থির, আমার আশেপাশে বন্ধুরাও স্থির আছে। আবার ও বলছে যে না তুমি স্থির না, তুমি গাড়ি সহ আগাইতেছো, কারণ গাড়ি তোমাকে নিয়ে আগাচ্ছে। হ্যাঁ, ও আবার দেখতে পাচ্ছে, কারণ তখন কি আমি একটা সিস্টেমের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, গাড়ি একটা সিস্টেমের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম, এই ব্যাপারটাই কাজে লাগবে। আর ও আরেকটা সিস্টেমের মধ্যে আছে, আবদ্ধ আছে, কারণ ওর আশেপাশে যে পরিবেশ সেই পরিবেশটা নড়াচড়া করে না স্বাভাবিক ভাবে। হ্যাঁ, তো সেখানে ও দাঁড়িয়ে এই ব্যাপারটা দেখছে। তাহলে এই যে সিস্টেমের মধ্যে থেকে, এই সিস্টেমের মধ্যে থেকে ও দাবি করছে ও স্থির, আবার ও এই সিস্টেমের মধ্যে দাবি করে থেকে দাবি করছে ও স্থির। তাহলে এই সিস্টেম থেকে আমি যখন আমার বন্ধুকে দেখছি তখন বলতেছি যে আমার বন্ধু কি গতিশীল, আবার আমার এই সিস্টেমে থেকে আমার বন্ধু আবার বলছে যে ও গতিশীল। দুইজনেরটাই সঠিক, ভুল কোন জায়গায়? ঠিক না? প্রশ্ন এই জায়গাটাই। তো এই ব্যাপারগুলো আমরা বুঝার জন্য একটু ভিডিওটা বড় হোক। এই ব্যাপারটা, এটা কি বলা হয় আপেক্ষিক ব্যাপার, আপেক্ষিকতা। এই ব্যাপারটা আপনি, এটাকে বলা হয় স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, আইনস্টাইনের। এই ব্যাপারটা আমি একটু বলতে চাচ্ছিলাম যে আপনি এই মহাবিশ্বের কোনো, আপনিও তো মহাবিশ্বের একটা অংশ, যদি কোনো তথ্য জানতে চান তার জন্য একটা স্পেশাল কাঠামো দরকার, প্রসঙ্গ কাঠামো, বা যে কাঠামো থেকে আপনি কোনো কিছু পরিমাপ করবেন, সেটা হলে আপনি অন্য আরেকটা বিষয়ের সম্পর্কে তথ্য সঠিক দিতে পারবেন, যেটাকে ইউনিভার্সাল বলা যাবে, যেটা সব জায়গায় আপনি একই রকম পাবেন। তো এখানে সেটাই বলতে চাচ্ছিলাম, আপনি একটা এখন যদি এই ব্যাপারটা হলো আপেক্ষিক, তাহলে আপনি এই আপেক্ষিকের একটা অংশ, কারণ কেন সেটা পরবর্তী ভিডিওতে আস্তে আস্তে আসবে। তো চলেন এখানে আরেকটা বিষয় দেখি। এখানে বলা হচ্ছে একটা ট্যাঙ্কি আছে, সেই ট্যাঙ্কির ভিতরে কি আছে? একটা মাছ আছে। ও জন্মের পর থেকে এখানে, এর বাহিরে আর ও যেতে পারে না। তাইলে এখন কি এই মাছটা ও যা কিছু ভাবে এই ট্যাঙ্কির ভিতরেই ভাবে, ও জানে এটাই ওর সব শুরু, এটাই ওর শেষ, এটাই সবকিছু। এর ভিতরে পানি, আমরা পানি পাল্টে যা কিছু অ্যাকুরিয়ামের কথা বলতে পারি, এর ভিতরে সবকিছু, ও জানে এটাই সবকিছু। কিন্তু এই মাছটাকে যদি সাগরে ছেড়ে দেওয়া হয়, অথবা নদীতে ছেড়ে দেওয়া হয়, অথবা পুষ্করিণীতে, বড় বড় সাগর, অর্থাৎ সাগরের মাছেরা কিভাবে, বা নদীর, ব্যাপারটা এমন। এখানে যদি একটু চিন্তা করেন, আপনি যে সিস্টেমটায় আছেন সেই সিস্টেমটা সম্পর্কে আপনি তথ্য দিতে পারছেন, সেই সিস্টেম সম্পর্কে কতটুকু তথ্য আপনি দিতে পারছেন বা জানছেন, সেটা হচ্ছে সবচেয়ে মূল বিষয়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং সেই তথ্যটা কি ইউনিভার্সাল কিনা, সেটা আপনি জানেন। এখন যদি মাছটা আপেক্ষিকতার ভিতরে পড়ে যায়, অর্থাৎ ও বক্সের ভিতরে আছে অ্যাকুরিয়ামের, আর পাশে নদী বসে গেছে, সেই নদীর ভিতরে মাছ চলতেছে, তাহলে ঘটনা তো আর একটা ঝামেলা ঘটে যাবে, ঠিক না? ব্যাপারটা এমনই। তো এইরকম আপেক্ষিকতা আপনাকে জানতে হবে। এইটা জানবেন কেন? কারণ এই যে আমাদের পৃথিবী, আমরা মানুষ বসবাস করি, সেখানে মানুষ আছে, বসবাস করছি, ভালো কথা। আর সেটা হচ্ছে আমরা মানুষ মূলত তিন মাত্রিক, আমাদের সাথে আর একটা মাত্রা আছে, সেটা হচ্ছে সময়, যেটা আমরা দেখতে পাই না, যেটা আমাদের আকৃতির ভিতরে নাই, সেটা আকৃতির বাহিরে। তাই সেই সময়টা আমাদের সাথে জড়িত। সেই চারটা মাত্রা থেকে আমরা দুইটা মাত্রায় তথ্য মানে অর্জন করি, সেই তথ্যটার ভিতরে আপেক্ষিকতা আছে। এই কারণে এই যে আমরা দুটি উদাহরণ দেখলাম, এই কারণে এইরকম থাকার কারণে আমরা আস্তিক এবং নাস্তিক এই দুটো বিষয় নিয়ে দ্বন্দ্ব করি। আসলে
আমরা এই যে একটা সিস্টেম মাসটা আছে, এই সিস্টেমের মধ্যে থেকে ও তো এটাকেই মনে করে সব, এখানে কোনখানে কোনখানে কি হবে না হবে, মনে করি এটা মহাবিশ্ব। এই মহাবিশ্বের ভিতরে আমরা এতটুকু ভিতরে থেকে আমরা এখানে অনেক কিছু দাবি করছি, মাছ যেরকম দাবি করবে, কিন্তু ও তো সাগরের ব্যাপারটা জানে না, ঠিক না? ঠিক আমরা এই মহাবিশ্বের আছি, এই মহাবিশ্বের বাহিরে কি আছে সেটা তো আমরা জানি না। সেইখান থেকে বা অন্য কোনো একটা প্ল্যাটফর্ম থেকে যদি এটা মানে এক কথায় মহাবিশ্বের বাহিরে থেকে যদি আমরা এটাকে পরিমাপ করতে পারতাম, আমাদের মহাবিশ্বকে বুঝতে পারতাম, তাহলে আমরা আমাদের মহাবিশ্ব সম্পর্কে সঠিক তথ্য জানতে পারতাম। সে কারণে বলছি আমাদের এই দুটো প্রসঙ্গ কাঠামো দরকার আমাদের মহাবিশ্ব বুঝতে হলে। তা আমরা কোন প্রসঙ্গ কাঠামোতে আছি? পৃথিবীর দৈনন্দিনের ক্ষেত্রে একটা আলাদা, কিন্তু অ্যাকচুয়াল এই দুটা লাগবেই আধুনিক বিজ্ঞানে। আপনি আপনার মহাবিশ্ব সম্পর্কে পরিমাপ করতে চান, আর এই আপনার মহাবিশ্বের বাহিরে কি অবস্থা হচ্ছে সেইখান থেকে পরিমাপ করতে চান, সেটা বুঝতে হলে প্রসঙ্গ কাঠামো লাগবে। এখন এই যে আস্তিক নাস্তিকের কথা বলছি, এই মহাবিশ্বটাকে আমরা লজিক্যালি দেখছি। কিভাবে লজিক কাজ করছে? কোন একটা বিষয়, হ্যাঁ 2-4 অর্ধেক, ধোঁয়া দেখলে আগুন বোঝা যায় যে আগুনই ধোঁয়া ছিল, এটা বিভিন্ন লজিক, কারণ এটা বুঝি। হ্যাঁ, এরকম করে যে বৃত্ত এবং ইয়া রেক্টাঙ্গেল এক না, চতুর্ভুজ বা বৃত্ত এক জিনিস না, কারণ এটা যুক্তি বলছে কি কারণে চতুর্ভুজে 4টা জিনিস লাগে, আর ত্রিভুজ মানে বৃত্ততে এটা লাগে, আর ত্রিভুজে এই আমার 3টা বাহু লাগে, কেউ 180 ডিগ্রি, এরকম করে আমরা বিভিন্ন যুক্তি দিয়ে বলছি, কেউ 360 ডিগ্রি, এরকম করে বলছি। কথা হচ্ছে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন বা আমি যে তথ্যগুলো দিচ্ছি, আমাদের এই মাছের মতো বন্ধ থাকা একটা অ্যাকোরিয়াম যেটা বলি, সেখানে থেকে আমরা তথ্য দিচ্ছি। এই ভিতরে কি আছে এই অ্যাকোরিয়ামে বা এই ট্যাঙ্কিটার ভিতরে কি কি আছে, কোন জায়গায় কি আছে, সেটা বলার চেষ্টা করছি। সেটা লজিক্যালি হবে, সেটা ফিলোসফিক্যালি হবে, সেটা বিভিন্ন পদ্ধতিতে হবে, সেটা বলার চেষ্টা করছি। কিন্তু সেই তথ্য যেগুলো দিচ্ছি সেটা কি ওই যে পরিমাপক যে যন্ত্র, সেই পরিমাপক যন্ত্রে মাপলে কি সেটা কি ইউনিভার্সাল হবে কি হবে না, সেটা হচ্ছে প্রশ্ন। এখন কথা হচ্ছে আমাদের ইউনিভার্সে যে বিষয়টা দাবি করা হচ্ছে সেটা হচ্ছে সৃষ্টিকর্তা, এর ব্যাপার নেই। এখন দর্শন এক কথা, যুক্তি এক কথা, এরপর আস্তিকতা নাস্তিকতা যা আছে তারা এক কথা, বিভিন্ন রকম বলছে। আর যেটাকে আমরা সায়েন্স বলি, যে বাস্তবতা কি বলে, যেটাকে আমি বলি বাস্তবতা, বাস্তবতা কি বলে? বাস্তবতা এই ব্যাপারটাকে জানার জন্যে তারা অনেক দূর এগিয়ে গেছে, যেটাকে আমরা বলি মডার্ন সায়েন্স বা কোয়ান্টাম মেকানিক্স পর্যন্ত তারা কাজ করে। আমরা জানি স্ট্রিং থিওরি, আমরা জানি থিওরি অফ এভরিথিং, এদিক পর্যন্ত কাজ করে যাচ্ছে, ঠিক আছে? এগুলো কমপ্লিট হলে তারা একটা বলবে যে কিভাবে কি হয়েছে কি হয়নি। এই এই আদর্শ ধরে যারা কাজ করে, তারা এভাবে জানতে চাচ্ছে ইউনিভার্সাল ঘটনাটা কি। তারা শুধুমাত্র যুক্তি বা দর্শনের উপর নির্ভর করছে না। তারাও তো যেহেতু 3 মাত্রিক একটা মানুষ, অবশ্যই তারা এগুলো শুনছে, কিন্তু সেগুলোকে বেশি একটা গ্রাহ্য করছে না। জাস্ট এটাকে যদি তারা গ্রাহ্য করছে তখন যখন এই বিষয়টাকে আপনি এক্সপেরিমেন্টালি নিয়ে সেটাকে ইউনিভার্সাল করতে পারবেন, ঠিক আছে? তখন সেটাকে তারা গুরুত্ব দেবে। মানে এই চিন্তাধারা যারা আছে তারা এভাবেই চিন্তা করে। তো সুতরাং আপনি এখান থেকে যে তথ্যগুলো পাচ্ছেন সে তথ্যটা আপেক্ষিক, সেটা সঠিক হতেও পারে নাও হতে পারে। এই যে সৃষ্টিকর্তার ব্যাপার নিয়ে যে অনেক দ্বন্দ্ব তৈরি হয়েছে পৃথিবীতে, এবং বিভিন্ন আদর্শকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হয়েছে, এখনের যে আমরা আছি মানুষ, এত তো বোকা হওয়ার কথা না। এগুলো হচ্ছে জ্ঞান তত্ত্বের কথা, যাকে আমরা বলি এপিস্টেমোলজিক্যাল আলোচনা। সেখানে আপনার যুক্তি বিভিন্ন ধরনের, এটা সেটা রেশনাল বিং, এটা আমরা দাবি করি, ঠিক আছে? সেই রেশনাল বিংটাকে কিভাবে কি কাজ করবো সেই ব্যাপারটাও তো আমাদের বুঝতে হবে, ঠিক না? এই কারণে আপনাকে যে বিষয়টা জানতে হবে, আপনি যেখান থেকে যে তথ্যটা পরিমাপ করছেন সেই তথ্যটা ইউনিভার্সাল কিভাবে, অর্থাৎ আপনি যে একটা তথ্য পাচ্ছেন, আমরা সৃষ্টি এবং আমাদের স্রষ্টা আছে বা প্রথম কারণ আছে, হ্যাঁ, সেটা আপনি জানতে হলে অবশ্যই আপনি একটা সিস্টেমের মধ্যে আছেন, যেরকম এই মাছটা আছে একটা সিস্টেমের মধ্যে থেকে, এই সিস্টেমটা অর্থাৎ আপনি একটা কারণের ভিতরে পড়ে গেছেন, আপনি একটা কারণের ভিতরে আছেন, সেই কারণের ভিতরে থেকে সেই কারণ সম্পর্কে তথ্য দিতেছেন। যেরকম আমরা বিভিন্ন সিডি সম্পর্কে বলি, অথবা বিভিন্ন হার্ডওয়্যার বলি, এগুলোর ভিতরে থেকে এগুলো সম্পর্কে বলছি। অর্থাৎ আসলে এর পিছনের উদ্দেশ্যটা কি সেটা আমরা বুঝতে হলে কোথায় যেতে হবে? অবশ্যই ওই সিস্টেম থেকে বের হতে হবে। ওই সিস্টেম থেকে বের হয়ে তারপরে বলতে হবে যে হ্যাঁ,
এই সিস্টেমটা, যে সিস্টেমে আমি ছিলাম, সেই সিস্টেমটা যে চলছে, সেটা চলার পিছনে এই কারণ আছে। এখন কথা হচ্ছে সৃষ্টিকর্তাকে কি দেখা যাবে কি দেখা যাবে না, ভাই সেটার প্রয়োজন হয় না তো। মানুষ এতটা, আমরা যারা মানুষ দাবি করছি, হ্যাঁ, তো এতটা আমরা তো বোকার জগতে নাই এখন। আপনাকে বাস্তবতা সেটাও বোঝায় না। বাস্তবতাকে আপনি পরীক্ষা নিরীক্ষা করে কি পাচ্ছেন? সব জিনিস কি আপনাকে ল্যাবরেটরিতে নিয়ে করতে হবে? বিষয়টা কি এমন? ল্যাবরেটরি ছাড়াও তো করা যায়, পরীক্ষা নিরীক্ষা করা যায় না? করছে না? থট এক্সপেরিমেন্ট তো আছেই, সেটাও তো করছেন। চিন্তার মাধ্যমে পরীক্ষা, আপনি চিন্তা ছাড়া বাস্তবতা পরীক্ষা করতে পারছেন। আপনি ল্যাবরেটরিতে সব জিনিস নেওয়া লাগছে না। এখন বিষয় হচ্ছে সৃষ্টিকর্তার ব্যাপারটা যে আসছে, সে ব্যাপারটাকে আপনি আলাদা রেফারেন্স ফ্রেম থেকে যদি আপনি ভাবেন এই মহাবিশ্বের ব্যাপারটা এরকম এরকম, আমরা এই মহাবিশ্বের মানে এই কারণের, এই সিস্টেমের মধ্যে আমরা আবদ্ধ আছি, এই সিস্টেমটা আসতে হলে এই বিষয় লাগে, এই সিস্টেমটা এই কারণে আসছে, সেই কারণটা খুঁজে বের করা, ঠিক না? সেই কারণটা তখন আমরা বুঝবো যে এটা কারণ ছাড়া হয় না। হ্যাঁ, কারণ আমরা এই সিস্টেমের মধ্যেই পড়ে গেছি, এই সিস্টেমই সব আমাদেরকে বলছে। তার মানে আমরা দেখছি সবকিছু কারণে ঘটছে এই সিস্টেমের মধ্যে। তো তাই বলে কি আমরা দাবি করবো যে এই সবকিছু কারণে হয়? না, বিষয়টা এমন নাও হতে পারে, বিষয়টা এমন। তো এই কারণে আমাকে ওই যে আমরা বললাম কাঠামোর দরকার, পরিমাপক দরকার, যেখান থেকে আমরা পরিমাপ করে বলতে পারবো যে আমরা এই যে সিস্টেমে বসবাস করছি, সেই সিস্টেমটা এভাবে 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 অস্তিত্ব লাভ করছে, এর পিছনে। আর যদি দেখি যে না, এই সিস্টেমের ভিতরে এরকম কিছু নাই, তাহলে আমরা বলবো যে না, এভাবে হয়নি। তো এই পর্যন্ত আজকে আলোচনা, পরবর্তী ভিডিওতে দেখা হবে।